হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো। আমি এই গরমের মধ্যে আর ভালো আছি বলতে পারছি না, পুরো পচতে যাচ্ছি। শারীরিকভাবে সুস্থ আছি, বাট আর জাস্ট পারা যাচ্ছে না, এত গরম। জানো, আজকে রান্নাঘর থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 11th না 11th বোধ হয়, হ্যাঁ 11th অফ জুন, আর এখন বাজে 9টা বাজতে 5। এই যে কড়া বসিয়ে দিয়েছি, এখানে ম্যাগির মাংস আর মাছ সেদ্ধ করতে দিয়েছি। আজকে শুদ্ধ পাতলা মাছের ঝোল আর ভাত, এই হচ্ছে আমার আজকের মেনু। মাছ বাচ্চুদা আজকে এনে দিয়েছেন, তাও সজনে ডাঁটা আনেননি, তরমুজ আনেননি, আর একটা কি লিচু আনেননি, ওইগুলো নাকি পাওয়া যায়নি। তো ওই যা আমার ছিল পটল, বিট, আলু আর টমেটো আর একটু অল্প বেগুন, এই দিয়েই আমি একটা পাতলা মাছের ঝোল করছি আর ভাত। এটা মানে চাপিয়ে আমি বেরিয়ে যেতে পারলে বাঁচি। অসহ্য গরম হচ্ছে আর জাস্ট পারা যাচ্ছে না। তো চলো আর কথা বাড়াবো না, সব কথা পরে হবে। আজকে সোহিনীর দেওয়া জিনিসগুলো দেখাবো। তো আগে মানে মাছটা চাপিয়ে দিই, আর আমার ভাতটা চাপাতে ভুলে গেছি, ভাতটাও চাপাই। চান করে যাচ্ছি, মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি। ম্যাগির মাংসটা তো বললামই হচ্ছে, আর এখানে আমার ভাত বসিয়ে দিয়েছি। ম্যাগি ভাত একদম খাচ্ছে না, তাই জন্য আমি শুধু শুধু আমার ভাতটা মানে চালটা নষ্ট করতে চাই না। যখন আবার খাবে তখন আবার দেবো। এখন এত গরমে না ও আর পাচ্ছে না খেতে। তো 3টে গ্যাসে 3টে চাপানো রইলো। আমি এখন একটু হাওয়ায় গিয়ে বসবো, আমি পাচ্ছি না, জাস্ট পরে আসছি তোমাদের কাছে। এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, চিঁড়ে দই আর একটু আম, বাস। প্রায় 10টার কাছাকাছি কাঁটা চলে গেছে। আমি এখন বসেছি ব্রেকফাস্ট খেতে। কন্টিনিউ শ্যুট করতে আর পাচ্ছি না, জানো তো, এই গরমের মধ্যে না পুরো আর মানে কাহিল অবস্থা। বাচ্চুদাকে তরমুজ আনতে দিয়েছিলাম, লিচু, কালোজাম এসব আনতে দিয়েছিলাম। উনি শুধু কালোজামটা এনেছেন, লিচুও আনেননি আর তরমুজও আনেননি, বললেন উনি না পাননি। এবার কালকে আমার ইচ্ছে আছে ব্লিঙ্কিট থেকে আনিয়ে নেবো। ফলমূল থাকলে না আমার অনেক সুবিধে হয়, আর গরমে না আমার কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না, জানো তো। তাই জন্য দেখো এই আজকে চিঁড়ে দই মেখেছি, আর এই আমটা ব্লিঙ্কিট থেকেই এনেছি, হিমসাগর আম। কালোজামটা আমাকে একজন হোয়াটসঅ্যাপে খুব লিখছিলে, ছবি দিয়ে পাঠাচ্ছিলে যে আমি কালোজাম কিনেছি, এই করেছি, তার দেখেই আমি ইন্সপায়ার হয়ে কিনেছি। কিন্তু মানুষটা যে কে আমি না একদম নামটা ঠিক মানে মনে নেই, আর এত হোয়াটসঅ্যাপ আসে না, ভুলিয়ে গেছে। তো যে আমাকে এটা বলেছিলে সে আমার ভিডিওটা এখন নিশ্চয়ই দেখছো, আমাকে প্লিজ জানিও, আমি তোমার নামটা বলবো। আমার সত্যি কালোজামের কথা মনেও ছিল না, জানো তো। মানে সেই আমাকে জানায় এবং ছবি পাঠায়, এবং তারপরেই আমি কালোজামের কথাটা আমার মাথায় আসে যে আরে সত্যি তো কালোজাম তো খেতে হবে। তখনই আমার টনক নড়ে এবং বাচ্চুদাকে বলেছি। 250 আনতে দিয়েছি, এই কটা এনে দিয়েছে। এটাই বেস্ট লাগছে, জানো তো, এই চিঁড়ে দই আর একটু আম নেবো। হিমসাগর আম এই প্রথম খাচ্ছি, মানে এই সিজনে আর কি। স্পেন্সারে তো পাই না, স্পেন্সারে অনলাইনে কেবল বেগম ফুলি অমুক তমুক এসব আবি যাবি। ব্লিঙ্কিটে আমাকে হিমসাগর দিয়েছে। এখন খুব ব্লিঙ্কিট ইউজ করছি। একজন আমাকে ব্লিঙ্কিটের কথা প্রথম বলে বেশ অনেক দিন আগে, তখনও অতটা গায়ে মাখিনি, কিন্তু এখন ঠেকায় পড়ে একদিন করেই না ব্যাস অভ্যেস হয়ে গেছে। আর 7 থেকে 8 মিনিট 9 মিনিট তার মধ্যেই জিনিস এসে যাচ্ছে। আমি দেখছি হেভি সুবিধে, তো স্পেন্সারের থেকেও এখানে সুবিধেও আছে, আর দেখছি দামও কম। একজনের একটা কমেন্ট আছে, ঘোরতর একটা প্রবলেম, সেই প্রবলেমটা নিয়ে সে বলতে বলেছে, কিন্তু তার নামটা বলতে বারণ করেছে এবং তার লোকেশনটাও বলতে বারণ করেছে। তো আমি অবশ্যই সেটাকে মেনটেন করেই আমি কমেন্টটা পড়ব এবং তার উত্তরটা দেওয়ার চেষ্টা করব।
কমেন্টটা পড়ে খুবই খারাপ লাগলো, আবার অনেক অন্য কথাও মনে এলো। যাই হোক, সেগুলো আমি অবশ্যই অন ক্যামেরাই বলবো তাকে। ব্রেকফাস্টটা খেয়ে আগে চানটা করে নিই, শরীরটাকে ঠান্ডা করে তারপরে ওইগুলো করব। সোহিনীর দেওয়া জিনিসগুলো দেখাবো, খেলনা, ম্যাগির, আর 2-3টে যা জিনিস আছে দেখাবো। রাবড়ি এনেছিল আমার জন্য, সেটা খাওয়া হয়ে গেছে। সেটা সেদিনই তোমাদের দেখিয়েছিলাম, যেই মাত্র আমার হাতে দিয়েছে সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়েছি। আর 1 বাক্স হলদিরামের সোনপাপড়ি এনেছিল, সেই সোনপাপড়িটা আমি ওকে ফেরত দিয়ে দিয়েছি, কেন কন্টিনিউয়াস অত মিষ্টি আমি খাচ্ছি না, তাই জন্য নষ্ট হবে, ফেলে দেবো, পয়সার জিনিস কষ্ট করে কেনা, যারই হোক কেন ফেলে দেবো। আমি ওকে ওই জন্য দিয়ে দিলাম, তুই বাড়িতে নিয়ে গিয়ে খা। চলো আমি এখন আমটা খেয়ে নিই। আমটা আশা করি মিষ্টি, দেখি। ফার্স্ট ক্লাস আম, বাহ। তাহলে তো এবার নেক্সট টাইম ব্লিঙ্কিট থেকেই আনাবো। খুব ভালো আম। যাকে চলো খাওয়া দাওয়া করে নিয়ে চান টান করে তারপর আবার আসছি তোমাদের কাছে। এই যে আমার ছোট মেয়েকে দেখাইনি এখনো, দেখে নাও। 11টা বেজে গেছে আর আমার দেখো চান টান সব হয়ে গেছে। আর ম্যাগুকেও দেখিয়ে দিয়েছি, ম্যাগু এখন আমার সোফার উপর বসে আছে, ছোট সোফার উপর। তো ভাবলাম যে তোমাদেরকে আগে সোহিনী কি কি দিয়েছে সেইগুলোকে দেখিয়ে দিই, কেননা কেবলই ভুলে যাচ্ছি। বেশ কয়েকদিন হলো না ও এসেছে, তারপর থেকে আর তোমাদের দেখানো হয়নি। যাই হোক, দেখিয়ে দিই। প্রথমেই যে জিনিসগুলো দেখাবো সেগুলো আমার ছোট মেয়েকে ও দিয়েছে। এই দেখো, এই একটা টয়, এটা আমার ছোট মেয়ের ভীষণ পছন্দ। এটাকে নিয়ে নিয়ে ও ঘরে যায় সব সময়, মানে ও যেখানে থাকে সেখানে এ থাকে। এই একটা, এই দেখো, এই একটা স্টারফিশ, ভীষণ কিউট। আর এই দেখো একটা বেবি এলিফ্যান্ট, এই দেখো এর পেছনে টেল আছে। এটাও ম্যাগির ভীষণ পছন্দ, মানে 3টেই ওর ভীষণ পছন্দ হয়েছে। তবে সব থেকে মানে 3টে মধ্যে যদি চয়েস করতে বলো তাহলে দিস ওয়ান, এটা নিয়েও বেশি দেখছি সময় কাটাচ্ছে। এগুলোও পছন্দ হয়েছে, এগুলোকেও নেয়, বাট এইটা হচ্ছে ওর সব থেকে ফেভারিট। তো এই 3টে দেখিয়ে দিলাম, ওর কাছেই দিয়ে দিচ্ছি। এই দেখো, ওর কাছেই ওর টয়গুলো দিয়ে দিয়েছি। এই যে ইয়ার্ডলির একটা ডিও দিয়েছে, এগুলো নাইকার 2টো নেল পলিশ দিয়েছে, বেশ সুন্দর কালারগুলো। এই যে দেখো, এই একটা আর এই একটা, আমার দুটোই খুব পছন্দ হয়েছে, বেশ সোবার কালার। আর এইটা ওর দেখে মনে হয়েছে ম্যাগির কালারের, তাই জন্যও আমার জন্য নিয়ে এসছে। দেখো একটা টাওয়েল, বাথ টাওয়েল, আর কালারটা কিন্তু ম্যাগির সঙ্গে ম্যাচিং। আর এখানে একটু এমব্রয়ডারি করা রয়েছে, দেখো খুব সুন্দর আর ভীষণ সফট। এই দেখো, এই যে ওর স্কিনের সঙ্গে একদম ম্যাচিং ম্যাচিং, খুব বড় সড়ো একটা টাওয়েল। আর এই কাজটাও ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। যদিও আমি এখন এটা তুলেই রেখে দিচ্ছি, কিন্তু খুব পছন্দ হয়েছে। তো এই আর দিয়েছে রাবড়ি, সেটা তো পেটে চলে গেছে। আর একটা ভুজিয়ার প্যাকেট দিয়েছিল, সেটা আর কি দেখাবো, সেটা রান্নাঘরে আছে। তো বাস এই, আর বুক ভরা ভালোবাসা সব সময়। ও আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, মানে সত্যি, মানে আমার আর একটা মেয়ের মতো। ও খুবই ভালোবাসে আমাকে, আর আমিও ওকে ভীষণই ভালোবাসি। তো একটা লিঙ্ক, একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, তাই জন্য অনেক দূর থেকে সেই ছুটে আসে আমার কাছে। তো যাই হোক, আর
এই হলো ব্যাপার। এবারে আমি ওই কমেন্টটার যেটা প্রবলেম সেটা নিয়ে কথা বলবো, তো তার জন্য এগুলোকে আগে তুলে রেখে আসি, তারপরে আসছি। তো এই যে কমেন্টটা নিয়ে আমি বসে গেছি, এটা মানে বিশাল কমেন্ট, দুটো পার্টে আছে। তো আমি কমেন্টটা আগে পড়ছি, শুধু যেগুলো ইনফরমেশন, যেরকম ওনার নাম বা ওনার অ্যাড্রেস, মানে কোথায় থাকেন বা ওনার অ্যাকচুয়াল বয়স ইত্যাদি, এইগুলোকে আমি হাইড করে রাখছি যেটা উনি বলেছেন। তো ওনার প্রাইভেসির জন্য সেইগুলোকে হাইড করছি। আমি আসল গল্পটা তোমাদের বলছি, মানে আসল প্রবলেমটা। উনি লিখেছেন, ওনার যখন 18 বছর বয়স তখন আমার বিয়ে হয়ে যায়। আমার শাশুড়িও বাড়ির সকলের একবার দেখেই আমাকে পছন্দ হয়ে যায়। তখন আমি ফার্স্ট ইয়ার অনার্স পড়ছি একটি কলেজে, কলেজের নামটা উনি দিয়েছেন বাট আমি বলছি না। এবং আমার বাবা রাজি হননি এই বিয়েতে, কেননা অবশ্যই উনি তখন ফার্স্ট ইয়ারে পড়ছেন, বাবা রাজি হননি। কিন্তু ওনারা বললেন যে ওনারা পড়াবেন, কোনো চিন্তা নেই, তাই বিয়েটা হয়ে গেলেও মানে যেন হয়ে যায়। তো সেই মতো বিয়ে হয়ে গেল। আমার শাশুড়ি মা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু অসুস্থ ছিলেন বলে তারা বিয়ে দিয়ে দেয় তাড়াতাড়ি। 5 মান্থসের মধ্যেই উনি মারা যান, ব্রেন স্ট্রোক। আমার বিয়ের আগে দুবার স্ট্রোক হয়ে গেছে। এই পর্যন্ত সব একরকম ছিল। এরপরে আমি হয়ে গেলাম অপয়া। এক বছরও শাশুড়িকে নিয়ে থাকতে পারলাম না। আমার ননদ নানা রকমভাবে মেন্টালি টর্চার করতে থাকে আমার ওপর। যখন তখন এসে শ্বশুরকে ও তার ভাইকে মন্ত্রণা দিত। আমি তখন যথেষ্ট ছোট। আমার হাজব্যান্ড সব দেখেও চুপ করে থাকতো। আমার হাজব্যান্ড আমার থেকে 11 বছরের বড় এবং ননদ তার থেকেও আরও বড়। আমি ভয়ে কিছু বলতে পারতাম না। এখন আমার হাজব্যান্ড আমার ওপর মেন্টালি টর্চার করছে, কারণ অকারণে আমাকে ব্লেম করছে। আমার এক ছেলে এক মেয়ে গোখেল মেমোরিয়াল গার্লস কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে আর ছেলে ক্লাস 8-এ। আমার হাজব্যান্ড কোনোদিন আমার পাশে থাকেনি, আমাকে সাপোর্ট করেনি। আমি অনেক কষ্ট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমার বাবা তো অনেক আগেই মারা গেছেন, শ্বশুরমশাইও আজকে নেই। আমার মা অসুস্থ, ভাইয়ের বউ তাদের কাছে থাকে। কোনো রকমে আমার সঙ্গে সম্পর্ক রাখে, কোনো রকম সম্পর্ক আমার সঙ্গে রাখে না। আমি ফোন করে মায়ের সঙ্গে কথা বলি, মাঝে মাঝে আমি আর পাচ্ছি না। মায়ের সঙ্গে মাঝে মাঝে ফোনে কথা বলে। ভাইয়ের বউ ওর সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট রাখে না। এবার ওর কথা হচ্ছে যে আমি আর পারছি না ওই লোকটার সঙ্গে থাকতে, আর আমার যাওয়ারও কোনো জায়গা নেই। আমি কীরকম ডিপ্রেশনে চলে যাচ্ছি, হাই বিপি হয়ে গেছে। আমার ছেলে মেয়েগুলোর আমি ছাড়া আর কেউ নেই। আমি কি করব যদি বলেন। লেখাটা অনেক বড় হয়ে গেল, কিছু মনে করবেন না। আমার নামটা বলতে চাই না, মানে আর কি, ওইগুলো হাইড করতে বলেছে। দেখো, এই লেখাটা পড়লাম এবং তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। হাজব্যান্ড সাথ দিচ্ছে না, হাজব্যান্ড মেন্টালি এবং মেন্টালি টর্চার করছে। ফিজিক্যালের কথা কিছু লেখেনি, মেন্টালি টর্চার করছে এবং ননদও নানা রকমভাবে টর্চার করছে এবং ওকে অপয়া বলেছে, কেননা ও নতুন বউ হয়ে যাবার 5-6 মাসের মধ্যেই ওর শাশুড়ি মা মারা যান। এই সব ঘটনাগুলো না অনেক আগে অলরেডি ঘটে গেছে এবং তখন তুমি তোমার ভাই বা তোমার বাবা বা তোমার নিজের দিকের যারা আত্মীয় স্বজন পরিজন আছেন তাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কোনো রকম আলোচনায় যাওনি, তাদের সঙ্গে কোনো রকম মানে তাদেরকে হয়তো জানাওনি না কি আমি জানি না, যে এই জিনিসটা তুমি বলছো। আমি তখন অনেক ছোট ছিলাম, তাই ভয়ে ভয়ে আমি ব্যাপারটা মানে কাটিয়ে গেছো, মুখ চুপ করে থেকেছো। কিন্তু সেটাই বিরাট ভুল হয়ে গেছে তোমার জীবনে, সেটাই কিন্তু বিশাল ভুল হয়ে গেছে তোমার জীবনে। এই সব ব্যাপারগুলো যখন শুরুয়াত হচ্ছিল তখনই কিন্তু এই হাঁড়িটাকে হাটে ভেঙে দেওয়ার কথা এবং উচিতও ছিল। তুমি হয়তো এটা ভেবে চুপ করেছিলে যে তাহলে হয়তো এই সংসারটা ভেঙে যাবে বা আমাকে হয়তো এরা তাড়িয়ে দেবে ইত্যাদি ইত্যাদি।
কিন্তু দেখো আমার মনে হয় আজকে তোমার যে মানসিক কন্ডিশন, তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ, তোমার বিপি বেড়ে যাচ্ছে, তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, তুমি পারছো না, এই সিচুয়েশনটার থেকে আমার মনে হয় তখন যদি সংসারটা ভেঙে যেত এবং তুমি যদি নিজের মানে কিছু একটা করে স্বনির্ভর হতে, কেননা তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, কিছু যদি জিনিস শিখে, কিছু যদি অনেক কিছু শেখবার ব্যাপার আছে, সেই সব যদি শিখে নিজের পায়ে নিজেকে দাঁড় করিয়ে দিতে, তাহলে আমার মনে হয় আজকের এই জীবনটার থেকে সেই জীবনটা কিন্তু অনেকটাই বেটার হতো। কেননা অনেক বেড়ে গেছে তারা, তোমার হাজব্যান্ড বলো, তোমার ননদ বলো, যারা তোমার উপর এত টর্চার করছে, আজকে নতুন করছে না, তারা অনেক দিন ধরে করে 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 আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেটা তাদের একটা ইউজুয়াল প্র্যাকটিস হয়ে গেছে এবং তুমি আর এইটাকে নিতে পারছো না, তোমার জন্য এটা অসহ্য হয়ে যাচ্ছে। আমি বলবো সত্যি এটা কিন্তু তোমার জন্যে বিরাট ভুল ছিল এবং টু লেট। তোমার এখন ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, এবার যখন নতুন এই জিনিসটা আরম্ভ হয়, উৎপত্তিটা আরম্ভ হয়, 5 মাসের মধ্যেই শাশুড়ি মা চলে যান এবং সঙ্গে সঙ্গেই তোমার ননদ তোমাকে অপয়া বলে তোমার ওপর মেন্টাল টর্চার শুরু করে দেয়, তখন ছেলে মেয়েও পিকচারে ছিল না, তুমি একদম একা মানুষ ছিলে, তখন হাই টাইম ছিল এই সংসার থেকে বেরিয়ে যাওয়া বা এই জিনিসটা সবার নজরে আনা। সবার নজরে আনলে জিনিসটার একটা হয় বিহিত হতো বা ওয়ার্স্ট কেস তোমাকে বাপের বাড়ি চলে যেতে হতো, কিন্তু তাতেও তুমি তখন ওই স্ট্রাগলটা একা করতে পারতে, যে নিজেকে যেভাবে হোক দাঁড় করাই, কিছু টিচার্স ট্রেনিং করে বা কিছু যাই হোক, অনেক রকম পথ আছে, সেই সব পথের সাহায্য নিয়ে তুমি নিজেকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়ে মুক্তি পেতে। এখন কি হয়েছে, এখন অনেক ব্যাপারটা ঘনীভূত হয়ে গেছে, এখন তোমার বাবাও নেই পৃথিবীতে এবং তোমার ভাইয়ের বউ এসে গেছে পিকচারে, এবং অবশ্যই তোমার মাও এখন অসুস্থ এবং অনেক বয়স হয়ে গেছে, উনিও এখন ভাইয়ের বউয়ের হেফাজতে চলে গেছেন, ওনার পক্ষেও আর কিছু সম্ভব না তোমাকে মানে উদ্ধার করা বা তোমাকে সাহায্য করা। এই টাইমটা না একটা টাইমে ছিল, তুমি অনেক কিছু করতে পারতে, যে টাইমটা তুমি হারিয়ে ফেলেছো। এখন কোনো রকম পথ তো আমি আর দেখতে পাচ্ছি না, একান্তই যদি তুমি নিজে সেরকম স্ট্রং মাইন্ডেড মহিলা হও, এখনও যদি তুমি নিজে কিছু একটা করার চেষ্টা করো, যাই হোক কিছু একটা ব্যবসা বা কিছু একটা যা হোক কিছু, কেননা দেখো মেয়ে তোমার অলরেডি বড় হয়ে গেছে, ফার্স্ট ইয়ারে পড়ছে, মেয়ে যথেষ্ট বড় হয়ে গেছে, তার সঙ্গে একটা আলোচনা করে যদি কিছু একটা করতে পারো, তাহলে কিন্তু হয়তো বা সিকিভাগও রিলিফ পাবে। কিন্তু এখন টু লেট, এখন তোমাকে ওয়েট করতে হবে তোমার ছেলে বা মেয়ে যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, এবং প্রতিষ্ঠিত হয়ে গিয়ে তারা যদি তোমাকে তাদের সঙ্গে নিয়ে নেয়, তাহলে তুমি একমাত্র এই খাঁচা বন্দি অবস্থার থেকে মুক্তি পাবে এবং এদের হাত থেকে রেহাই পাবে। এছাড়া তো এই মুহূর্তে এখন আর কোনো রকম পথ আছে বলে তো আমি কিছু দেখতে পাচ্ছি না। এবং এটাই বেশিরভাগ মেয়েরা ভুল করে জানো তো, যখন সময় থাকে সেই সময়টা ইউটিলাইজ না করে আরও দেখি ঠিক আছে মানিয়ে নিই, আচ্ছা অ্যাডজাস্ট করি। কাঁচের গ্লাসটা একবার যখন মাটিতে পড়ে চিড় ধরে যায় না, সেই কাঁচের গ্লাসটাকে কিন্তু শত চেষ্টা করলেও আর পিসেসগুলোকে একদম নতুনের মতো জোড়া লাগানো যায় না। এটা মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই বোঝে না, তারা কেবল জোড়াতাপি দিয়ে ওর ওপর একটা প্রলেপ দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে চালাবার চেষ্টা করে, সেটা কিন্তু চলে না। এমন একটা টাইম আসে যখন সেই মেয়েটির পক্ষেই সেটাকে আর মানে টলারেট করা ইম্পসিবল হয়ে যায় এবং তখন খুব প্যাথেটিক। সময় মতো স্টেপ নিতে হয়, সময় মতো এই ঘেরাটপ থেকে নিজেকে বার করে আনতে হয়। হয়তো একটু স্ট্রাগল তখন মনে হবে, হয়তো একটু টাফ টাইম তখনকার মতো চলবে, কিন্তু
বয়সটা তখন অনেক জোয়ান থাকে, বয়সটা অনেক জোয়ান থাকার জন্যে লড়বার ক্ষমতাটা অনেক বেশি থাকে এবং অনেক কিছু তখন ম্যানেজ করা যায়, যেটা বয়সটা যত বেড়ে যাবে, যত তুমি ছেলে মেয়ে অমুক তমুকের বেড়া জালে জড়িয়ে পড়বে, তখন সেই পরিস্থিতি থেকে সরা বা কিছু একটা বুদ্ধি খাটানো নট দ্যাট ইজি। এটাই মেয়েরা ভীষণভাবে ভুল করে। জোড়া লাগে না, প্রলেপ দিয়ে চুপচাপ থাকা সম্ভব হয় না, কেননা যে মানুষগুলো টর্চার শুরু করে তারা কিন্তু ওই টর্চার কন্টিনিউ করবে। সেই মানুষগুলো কিন্তু কোনো দিন পাল্টে যাবে না। সে মানসিকভাবে টর্চার করুক, ফিজিক্যালভাবে টর্চার করুক, যেভাবেই টর্চার করুক, যেভাবেই টর্চার করুক, তারা কিন্তু পাল্টাবে না। তারা যদি ভালো হতো তারা কিন্তু সেটা শুরুই করতো না। তারা যখন সেই ব্যবহারটা শুরু করেছে, একবার সেই বাজে ব্যবহারটা দেখিয়ে দিয়েছে, এটাকে সবসময় মাথায় রাখা উচিত যে এই মানুষটা যখন আমার সঙ্গে একবার খারাপ ব্যবহার করতে পেরেছে, কিন্তু উত্তরোত্তর বাড়বে, বই কমবে না। কেননা সে তার মানে কি ক্যারেক্টারিস্টিকে যে সে তার নিজের বউকে এইরকমভাবে মানে কষ্ট দিতে পারে এবং তার দিদি বা বোন যেই হোক না কেন তাকেও অ্যালাউ করে যে সে ভাইয়ের সংসারে এসে ভাইয়ের বউয়ের ওপরে মেন্টাল টর্চার করছে। এতটা সাহস তাকে সে দিয়েছে, সে নিশ্চয়ই এতটা সাহস তার দিদিকে দিয়েছে বলেই সে এতটা সাহস পেয়ে গেছে। এবং তখন তুমি রুখে দাঁড়াওনি, তখন তুমি তোমার দিক থেকে কোনো রকম স্টেপ নাওনি। এখন টু লেট। একমাত্রই বললাম, হয় এখন নিজে চেষ্টা করো, যদি টুকটাক কিছু ব্যবসাপাতি বা টুকটাক কিছু করে যদি কিছু আর্নিং করতে পারো বা কিছু, আর নয়তো এখন দাঁতে দাঁত চেপে ওয়েট করো যে ছেলেমেয়েরা বড় হয়ে যদি, সেটাও কিন্তু যদির ব্যাপার, কেননা ছেলেমেয়ের ওপরেও তুমি একদম ওভার স্যাঙ্গুইন হয়ে বডি ফেলে দিয়ে বসে থাকতে কখনোই পারো না। তো সেটাও একটা আনসার্টেনটির ব্যাপার যে যদি তারা নিজের পায়ে দাঁড়িয়ে এস্টাবলিশ হয়ে তারা মায়ের এই দুঃখটা বুঝতে পারে এবং মাকে তাদের সঙ্গে নেয় এবং তুমি তখন এই বেড়াজাল থেকে বেরিয়ে যেতে পারো। আমার বলতেও খুব খারাপ লাগছে, এটা কোনো পজিটিভ আমি তোমাকে কিছু শোনাতে পারলাম না। তুমি লিখেছো যে তুমি খুবই পজিটিভ কথাবার্তা বলো। হ্যাঁ, আমি পজিটিভ থাকি, পজিটিভ কথাবার্তা বলি, কিন্তু অ্যাবসার্ড জিনিসটাকেও তো একেবারে পাল্টে দেওয়া যায় না। এই জিনিসটাই কিন্তু পাল্টে দেওয়া যেত। এই জিনিসটা তোমার সঙ্গে এতটা হওয়ার কথাও ছিল না যদি সেই দিনে প্রথম যখন তারা ফনাটা তুলেছে সেই ফনাটাকে যদি টেনে নামিয়ে দিতে। অনেকে বলবে এটা বলা খুব সোজা। হ্যাঁ, বলা সোজা এবং সময় বিশেষে হয়তো কষ্ট হতো বা অনেক স্ট্রাগল করতে হতো বলছি, কিন্তু একেবারে করা যে যায় না সেটাও কিন্তু না, অসম্ভব বলে কোনো ব্যাপার নেই। এবার তখনকার বয়স, তখনকার সময়, তখন মানুষজনও অনেকে বেঁচে ছিলেন, তোমার বাবা ছিলেন, ভাইও মানে তোমাদের মতো ছিল, তারপরে বউ এসছে, সে অন্যরকম হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু তখন তোমার জোরটা ছিল, তখন তোমার বাপের বাড়ির একটা জোর ছিল, তোমার বাবা, তোমার ভাই ইত্যাদি, তোমার মাও স্ট্রং ছিলেন, বয়স কম ছিল। কাজী তুমি যদি সেই সময় ব্যাপারটাকে, হাঁড়িটাকে ফাটিয়ে দিতে, তাহলে কিন্তু কিছু একটা তোমার দিকে হতো এবং তুমি 2-3 জনেরও অন্তত হাতটা ধরতে পারতে সাহায্যর জন্যে। তো যাই হোক, খুবই প্যাথেটিক এবং এইটা খুব কমন ঘটনা। এই রকম ঘটনা হামেশাই কিন্তু বিভিন্ন মেয়েদের সঙ্গে হয়ে থাকে এবং তাদের ভুলেই এই জিনিসটা উত্তরোত্তর বেড়েই যায়। নিজের রেসপেক্ট নিজের কাছে। আমি বিয়ে করে গেছি বলে এমন নয় যে আমি চোদ্দায় ধরা পড়েছি যে তারা আমার সঙ্গে বাজে ব্যবহার করবে এবং আমি শুধু জোড়াতাপি দিয়ে মাথা নিচু করে সেই ব্যবহারটাকে সহ্য করে দিন কাটিয়ে যাব, এরকম নয়। ব্যাপারটা এরকম নয়। সেটা মেয়েরা করে, তাই জন্য তাদেরকে ভুগতেও হয়। যাই হোক, কি বলবো বলো, আমি লোকনাথ বাবার কাছে এটুকুই প্রে করছি যাতে তাড়াতাড়ি তোমার ছেলেমেয়েরা এস্টাবলিশ হয়ে গিয়ে যেন তোমাকে ওই জায়গাটার থেকে বার করে নেয় এবং তারা বোঝে মায়ের কষ্টটা। আর তুমিও নিজের থেকে চেষ্টা করো, যদি টুকটাক কিছু করতে পারো বা কোনোভাবে যদি আর মানে
কি জানি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না, কেননা এখন সত্যি টু লেট। তো যাই হোক চলো, এখন বাজে 11:30 বেজে গেছে, 11:40। আমি এখন ম্যাগিকে ধরে একটু খাওয়াই, তারপরে একটু ফ্যাব্রিক করার ইচ্ছে আছে। কালকে একেবারেই ফ্যাব্রিকের কাজ হয়নি, ওই জল জল করে একেবারে মানে মাথা খারাপ হয়ে গেছিল। তো আজকে একটু করবার ইচ্ছে আছে। আর এই যে আকাশটা যত গুমোট হয়ে আসছে না, তত গরম হচ্ছে, জানো তো, বিরক্ত লাগছে। একজন লিখেছো তোমাকে স্পেক্টস পরে, চশমা পরে খুব ভালো লাগে, তুমি চশমাই পরে থাকো। না, কোনো মতেই নয়, একদমই নয়। আমার ডাক্তারের রেকমেন্ডেশন আছে যে আমি যেন স্ট্রিক্টলি লেন্সেই থাকি, তো তাই জন্য আমি লেন্সেই থাকি। এটা আমার জাস্ট রিডিং গ্লাস, তো ওই যেহেতু লেখাগুলো ভীষণই ছোট, তাই জন্যে এইটা পড়েছি। এই যে ম্যাগিকে বসেছি খাওয়াতে, দেখো মহিলা এদিক ওদিক দেখছে, আবার দেখলো যে ক্যামেরা করছে মাম্মাম, তাহলে একটু খাই। 1:10 হয়ে গেছে, বাবা 1:10, সরি 1:10 হয়ে গেছে। এতক্ষণ ধরে আমি ফ্যাব্রিকের কাজ করছিলাম বসে বসে। ওই সোহিনী যে কুর্তি দিয়ে গেছে তার একটা অনেকটাই শেষ করে এনেছি, আরও খানিকটা বাদ আছে। একেবারে শেষ তো আর একদিনে হয় না। কালকে যেরকম ওই কল কল করে জল জল করে কিছুই কাজ করতে পারিনি। যাই হোক, আজকে যতটা পেরেছি মেকআপ দেওয়ার চেষ্টা করেছি। ম্যাগু আজকে খেয়েছে, এটা একটা সুখবর আমার, অনেকটা শান্তি। যতটুকু মাংস দিয়েছিলাম আর একটা মাছ সেদ্ধ করে দিয়েছিলাম, পুরোটাই খেয়েছে। ওই একটু একটু চেক্কা চেক্কা পড়ে আছে, ওটাকে আমি দত্তবের মধ্যে ফেলি না। যাই হোক, খেয়ে ঠান্ডা জল খেয়ে মহিলা খাটের তলায় চলে গেছে। আমি একদম পর্দা টর্দা ফেলে ঘর অন্ধকার করে মানে ফ্যান চালিয়ে দিয়েছি। ও নিশ্চিন্তে আছে। আমি এবার ইটিং শো করব, ইটিং শো করে চলে যাব এসিতে ঘুমোতে। তো আজকের মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। এখন এত গরম পড়েছে না, বেশি কিছু আর পাচ্ছি না, জানো তো। মানে তোমরা একটু এটা কম্প্রোমাইজ করে নিও, যে সত্যি প্রচণ্ড গরমে না আর মানে পারা যাচ্ছে না। যাই হোক, তাও যদি তোমাদের মনে হয় যে ভালো লাগলো এই ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।